নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সোমনাথ। তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেল সাহিত্যের সৌহার্দ্যতে স্বাগত জানাই। আজ আমরা নিয়ে চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও। এর আগের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর নিউ সিলেবাসের ফার্স্ট সেমিস্টারের যে সাহিত্যের ইতিহাস বইটি রয়েছে তার প্রথম পর্ব, যেখানে আমরা আলোচনা করেছিলাম চর্যাপদ কেন্দ্রিক বিভিন্ন তথ্য, যেগুলোকে আমরা অ্যানালিসিস করেছিলাম এবং আলোচনা করে সেগুলোকে নিয়ে কোন কোন প্রশ্নগুলো মূলত পরীক্ষায় আসতে পারে তার একটা সামগ্রিক ধারণা এবং সাজেশন হিসেবে তোমাদের সামনে পেশ করেছিলাম। এবং আমরা এটাও হলফ করে বলেছিলাম ওই প্রশ্নগুলোর বাইরে আর কোনো প্রশ্নই আসবে না। সেই ভিডিওটি তোমরা যদি এখনো পর্যন্ত কেউ দেখে না থাকো, আজকের ভিডিওর কমেন্ট সেকশনের সবার প্রথমে সেই ভিডিওর লিংক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই গিয়ে আগে সেই ভিডিওটি দেখে আসো এবং সেই ভিডিওর পরে আজকের এই আলোচনাটা তোমরা শুনলে আশা করি উপকৃত হবে। আজকের আলোচনা শ্রীকৃষ্ণ কীর্তন, কিন্তু এটাও বলে রাখি আজকের আলোচনারও মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই গুটিকতক প্রশ্ন, যে গুটিকতক প্রশ্ন পড়লে তুমি পশ্চিমবঙ্গের যে স্কুলেই পড়ো না কেন সেই স্কুলেই এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সেই ভিডিওটা, সেই তথ্যটা যদি জানতে চাও আজকের ভিডিওর শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে। তাই আজকের আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার প্রথমেই বলবো চর্যাপদ আমরা পড়েছি। চর্যাপদ রচনা হয়েছিল দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে। এরপরে ত্রয়োদশ শতাব্দী থেকে চতুর্দশ শতাব্দী মূলত বাংলা সাহিত্যে অন্ধকারময় যুগ। কেন না, এই সময় বাংলা সাহিত্যে কোনো রকম আমাদের সাহিত্য রচনা হয়নি। সাহিত্য রচনা হলো না কেন? তার কারণ হচ্ছে পরিবেশ, পরিস্থিতি, সমাজ, এইগুলো সেই রকম ভাবে মানসিক প্রস্তুতি মানুষের ছিল না। একটা বিপন্ন সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি। কেন না, যারা তোমরা ইতিহাসের সঙ্গে পরিচিত তারা জানবে এই সময় পর্বে আমাদের ভারতবর্ষে তুর্কি আক্রমণ হয়েছিল। তুর্কি আক্রমণের ফলে আমাদের বাংলাদেশ যেভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল, তখন মানুষ সাহিত্য রচনার উপযোগী রসদ খুঁজে পায়নি, যে কারণে এই অবস্থা তাদের। এর পরবর্তীতে আমরা দেখেছি আমাদের যখন তুর্কি আক্রমণ ধীরে 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 আমাদের বাংলা থেকে মুছে যাচ্ছে, এর পরবর্তীতে চতুর্দশ শতাব্দীর শেষ দিক কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে এই শ্রীকৃষ্ণ কীর্তন নামক বইটি রচনা হয়েছিল। অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যেখানে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের একটা লোকলৌকিকতার প্রেম উপাখ্যান বর্ণনা করা হয়েছে, সেটাই হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। এটা লিখলেন কে? লিখেছিলেন বড়ু চণ্ডীদাস। এখানে একটা সংশয় রয়েছে। আমাদের বাংলা সাহিত্যে চারজন চণ্ডীদাসের কথা আমরা পাই। একজন বড়ু চণ্ডীদাস, একজন পদাবলীর চণ্ডীদাস, একজন অনন্ত বড়ু চণ্ডীদাস, একজন তোমার লোকলৌকিকতার আচারে যে নিয়ম নীতিকে ভেঙে অনেক যে চণ্ডীদাসের নাম এসছে, একাধিক চণ্ডীদাস, আমরা যে চণ্ডীদাসগুলোর নাম আমরা মানে অনেকে জানিও না বা আমাদের বাংলা সাহিত্য ততক্ষণই উপযোগীও নয়, সেরকম অনেকের নামই কিন্তু আমরা পেয়ে থাকি। সেই নামের অন্তরালের মধ্যে থেকে আমরা যাকে বেছে নেব তিনি হচ্ছেন বড়ু চণ্ডীদাস, যিনি এই কাব্যটি রচনা করেছেন। এবার কথা হচ্ছে তিনি লিখলেন কোথা থেকে, ইন্সপিরেশনটা এলো কোথা থেকে? তার ইন্সপিরেশন মূলত জয়দেবের গীতগোবিন্দম, এই বইটা থেকে তিনি ইন্সপায়ার হয়ে এই শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটা লিখলেন। ঠিক আছে, এবার তিনি তো লিখে চলে গেলেন, তারপরে বহু কাল কেটে গেল, এই বই সম্পর্কে আমরা সাধারণত জানি না। একটা সময় পেলাম 1909 খ্রিস্টাব্দে, যখন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয়, যিনি সুদূর বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের ছাতনা পরগনার অন্তর্গত একজন মানুষ, কে না শ্রীনিবাস আচার্য, তার দৌহিত্র বংশের সন্তান দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে এই পুঁথিটি আবিষ্কার করলেন। এই পুঁথিটা আবিষ্কারের পরেই তিনি এর ভেতর থেকে একটা চিরকুট পেলেন। চিরকুটটায় এর একটা নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। সেই নামের উপযোগী করে তিনি জানতে পারলেন এই বইটার নাম হচ্ছে না শ্রীকৃষ্ণ সন্দর্ভ। কিন্তু যেখানে শ্রীকৃষ্ণের এত লীলা খেলা রয়েছে, তাই তিনি শ্রীকৃষ্ণ কীর্তন বলেই এটার প্রচার লাভ করলেন। তিনি নাম দিলেন শ্রীকৃষ্ণ কীর্তন এবং এই বইটি
তিনি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করলেন। যখন সেটা প্রকাশ পেল তখন এই বইটা নিয়ে প্রচুর বিচার বিশ্লেষণ করা হলো। আমরা বিচার বিশ্লেষণে কি দেখেছি? আমরা বিচার বিশ্লেষণে মূলত যেটা দেখেছি সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ এবং রাধাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমাজের কোনো এক যুবক এবং যুবতীর রূপ আখ্যান। কেন না, আমরা দেখেছি যে আমাদের পাড়ায় আমরা রকে বেশ কিছু ছেলেদের দেখতে পাবো যারা সামনে থেকে মেয়ে গেলেই টোনটিটকারি কাটে, তাদের প্রতি খারাপ নিন্দা পোষণ করেন। সেই বিষয়গুলো ঠিক তিনি এই লৌকিকতাটাকে শ্রীকৃষ্ণ এবং রাধার জীবনাখ্যানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করলেন। তিনি দেখিয়ে দিলেন যে এর মধ্যেও কিন্তু প্রচুর লৌকিকতা রয়েছে। তিনি একটা লম্পট, দাম্ভিক, একগুঁয়ে এক ধরনের যুবক যে কিনা রাধাকে সর্বদা তিতিবিরক্ত করে চলেছে প্রেম নিবেদনের মাধ্যমে। রাধাকে প্রেম নিবেদন করছে এবং রাধা সেখানে অ্যাকসেপ্ট করছে না। এখানেই তাদের সমস্যা দেখা দিয়েছে। এখানে মূলত আমরা দেখেছি 13খানা খণ্ড রয়েছে। এই 13খানা খণ্ডের মধ্যে আমরা জন্মখণ্ড, হাড়খণ্ড, বানখণ্ড, তাম্বুলখণ্ড এরকম প্রচুর খণ্ড পাবো। কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে মূলত দুটো খণ্ড। প্রথম খণ্ড হচ্ছে জন্মখণ্ড এবং শেষ খণ্ড হচ্ছে রাধা বিরহ। টোটাল 13টা খণ্ডের মধ্যে শেষ খণ্ডটাকে আমরা প্রক্ষিপ্ত খণ্ড বলে থাকি। কেন না, অনেকেই মনে করেন যে প্রত্যেকটা খণ্ডের শেষে খণ্ড শব্দটার সংযুক্তিকরণ রয়েছে, কিন্তু শেষটার ক্ষেত্রে কিন্তু খণ্ডটা নেই। কেন না, সেটি তিনি নিজে রচনা করেনি। তার মৃত্যু পরবর্তীতে কেউ একজন রচনা করেছেন কাব্যটিকে স্বয়ং সম্পূর্ণতা দান করার জন্য, যে কারণে তিনি খণ্ড শব্দটি যুক্ত করেননি, তাই এটিকে প্রক্ষিপ্ত খণ্ড বলা হয়ে থাকে। তাহলে রাধা বিরহ এখানে মূলত প্রক্ষিপ্ত খণ্ড, যেখানে রাধার বিলাপ, কৃষ্ণকে না পাওয়ার আকাঙ্ক্ষা এবং তাকে একবার চোখে দেখতে পাওয়ার জন্য দিবস রজনী শুধুমাত্র যন্ত্রণায় কাতর হয়ে দিন যাপন করার একটা আখ্যান কিন্তু রচিত হয়েছে। এইটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ডবিন্যাস। এবার এখানে আমরা 3টে চরিত্র পাবো, রাধা, কৃষ্ণ এবং বড়াই। বড়াই হচ্ছে দ্যুতি চরিত্র, যে কিনা রাধা এবং কৃষ্ণের মিলিত হওয়ার পথে অনেকটা সাহায্য করেছিলেন তিনি। এইভাবে কিন্তু একটা লোক আখ্যান রচিত হয়েছে, যেখানে রাধার আবার দেখেছি আমরা বিয়ে হয়ে গেছে, আইহন তার স্বামী, তার শাশুড়ি এবং ননদ জটিলা এবং কুটিলা সারাক্ষণ অত্যাচারিত হতে থাকে। তাদের কথাও বড়াইয়ের কাছে সে সকৌশলে প্রকাশ করেছে, তাদের যন্ত্রণায় আমি আর পারছি না, সকাতর চিত্তে আমার হৃদয় বিস্ফারিত হচ্ছে। এই ধরনের বক্তব্যগুলো কিন্তু আমরা বারংবার শ্রীকৃষ্ণ কীর্তনে দেখেছি। তো শ্রীকৃষ্ণ কীর্তনে রাধা বিবাহিত মেয়ে আইহনের স্ত্রী কিভাবে একটা পরকীয়ার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে একটা লোকলৌকিকতার মানে যেটা সাধারণ সর্বজন গ্রাহ্য নয় এমন একটা কি বলবো, এমন একটা সম্পর্কে লিপ্ত হয়েছে আমাদের রাধা কৃষ্ণের সঙ্গে, যে সম্পর্ক আমাদের সমাজ মেনে নেবে না, কিন্তু প্রেমের জায়গাটাই সব থেকে বড়। প্রথম দিকে রাধা সে প্রেমকে গ্রহণ করেননি, কিন্তু পরবর্তীতে সে আর স্থির রাখতে পারেনি, রাধার কৃষ্ণের প্রেমে মাতোয়ারা হয়ে উঠেছে এবং কৃষ্ণ তার যৌবন জ্বালা চরিতার্থ করবার জন্য রাধাকেই বেছে নিয়েছে। এখানে কিন্তু মূলত রাধার কৃষ্ণের সেই ঐশ্বর্যভাবে প্রকাশ আমরা পাবো না, পাবো মূলত একটা লৌকিক ধরনের আচার ব্যবহারের যে চারিত্রিক বৈচিত্র্যতা, তারই কিন্তু একটা নিদর্শন। এর মধ্যে দিয়ে কিন্তু আমরা শ্রীকৃষ্ণ এবং রাধাকে নতুনত্বের কিছু দেখতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি। যাই হোক, এইভাবে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনের সামগ্রিকতাটা আমরা একটুখানি দেখতে পারি। তবে তোমরা এই বিষয়টা বুঝলেও মূলত যে জিনিসটা মনে রাখবে, যে কয়েকটা তথ্য, সেটা হচ্ছে কবে লেখা হয়েছিল, ওই 14দশ শতাব্দীর শেষ দিকে কিংবা 15দশ শতাব্দীর প্রথমার্ধে। কে লিখেছিলেন? বড়ুচণ্ডীদাস লিখেছিলেন। কে আবিষ্কার করেছেন? না বসন্ত রঞ্জন রায় বিদ্যৎ বল্লভ মহাশয়। কোথা থেকে? না শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশের সন্তান দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে। সেটা কি করলো, কবে আবিষ্কার করলো? 1909 খ্রিস্টাব্দে। এবং কোন জায়গাটা হচ্ছে বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের ছাতনা পরগনা। এই কথাটা মনে রাখবে। এবার এটা প্রকাশ করলো কবে? 1916 সালে। কোথা থেকে প্রকাশ করলো? না বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করলো।
আর এর খণ্ড সংখ্যা কত? 13টি। এর প্রথম খণ্ড জন্মখণ্ড এবং শেষ খণ্ড রাধা বিরহ, এবং এর প্রক্ষিপ্ত খণ্ডও হচ্ছে রাধা বিরহ। এবং এটা ছাড়াও যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কটি চরিত্র? 3টি চরিত্র, রাধা, কৃষ্ণ এবং বড়াই, এবং এদের মধ্যে বড়াই হচ্ছে 2টি চরিত্র। এই কয়েকটা তথ্য মনে রাখলেই আশা করা যায় তোমরা শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যে কোনো প্রশ্নের উত্তর অ্যাটেন্ড করতে পারবে, সেখানে কোনো রূপ সমস্যার সম্মুখীন হতে হবে না। এই কয়েকটা তথ্য ভিডিওটা পজ করে করে অবশ্যই খাতায় লিখে নাও, এবং এই রকম ক্লাস 11-এর আর কোন কোন ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমরা এরকম নিত্য নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হব বিভিন্ন সময়ে। তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো, আমাদের চ্যানেলটিকে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকন চিহ্নটিকে ক্লিক করতে ভুলো না, কেননা আমরা এরকম ভিডিও যখন প্রস্তুত করে তোমাদের সামনে উপস্থাপন করব সবার আগে আপডেট কিন্তু তোমার কাছে চলে যাবে। আর অবশ্যই নতুন ক্লাস, নতুন সিলেবাস, তাই বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরও কিন্তু সাহায্য করতে একদম ভুলো না। তাহলে আজকের এইখানেই ভিডিওটা শেষ করছি, অবশ্যই দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে।